18 বছর বয়স কবিতার আজকের এই ক্লাসটি করার পরে তোমার এইচএসসি একাডেমিক লাইফ অথবা তোমার অ্যাডমিশনে এই কবিতার উপর তোমার আর কখনোই অন্য কোনো টিচারের কোনো ক্লাস করার প্রয়োজন হবে না। এবং এই ক্লাসটি করলে তুমি শুধু নিজে পারবা ব্যাপারটা এরকম না, তুমি তোমার আশেপাশে তোমার ক্লাসমেটদেরকে, তোমার বন্ধু বান্ধবীদেরকে তুমি এই কবিতাটা পড়াতেও পারবা। সেইভাবেই আজকের ক্লাসে আমি তোমাদেরকে এই কবিতাটা পড়াবো। তো আজকের একটি ক্লাসে আমরা কবিতার একদম লাইন বাই লাইন প্রত্যেক শব্দ বোঝার জন্য চেষ্টা করব। সেই সাথে আমাদের কবিতাতে সিকিউতে কি টাইপের প্রশ্ন আসতে পারে সেটা নিয়েও আমাদের আজকের ক্লাসে আলোচনা থাকবে, এবং একই সাথে আমরা বিভিন্ন বোর্ডের এমসিকিউ গুলো সলভ করব। এছাড়াও রয়েছে ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসা বিভিন্ন প্রশ্নের সমাধান এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের 18 বছর বয়স এই কবিতার ক্লাসে। এই কবিতাটি থেকে আমাদের এইচএসসিতে কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশনে সবচেয়ে বেশি প্রশ্ন আসার দিক থেকে গুরুত্বপূর্ণ যে কবিতা, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই 18 বছর বয়স কবিতাটি। এই কবিতাতে আসলে লেখক আলোচনা করেছেন তোমাদের বয়সী যে ছেলে মেয়ে, তোমাদের সবার বয়স নিশ্চয়ই 18 বা এদিক ওদিক। তো এই বয়সে তোমাদের মধ্যে কি কি ইতিবাচক দিক রয়েছে, কি কি নেতিবাচক দিক রয়েছে, তোমাদের এই বয়সের ভালো খারাপ দুটি দিক নিয়ে এই কবিতায় লেখক আলোচনা করেছেন। তার মানে এই কবিতাটা বেসিক্যালি তোমাদেরকে নিয়ে লেখা কবিতা, তোমরাই পড়বা। তাহলে কবিতা পড়ার আগে প্রথমেই আমরা একটু লেখক পরিচিতির দিকে যাই। লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য, আমরা নিশ্চয়ই সবাই জানি। এবার আমরা একটু লেখক পরিচিতিটা বোঝার জন্য চেষ্টা করি। লেখক পরিচিতিতে লিখেছেন কি আমরা সবাই জানি, তিনি হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য। এবং এই সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় তিনি হচ্ছেন কিশোর কবি। কি কবি? কিশোর কবি। তিনি মাত্র 21 বছর বয়স, তার বয়স যখন 21 বছর, এই 21 বছর বয়সে তিনি মারা যান। অর্থাৎ তিনি বেশ অল্প তোমাদের এইজের এই অবস্থায় তিনি মারা যান। তার মানে বুঝতে পারতো সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর। তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাসটি দেখতেছো, নিঃসন্দেহে তোমাদের অনেকের বয়স 21 বছর, কিংবা 21 বছরের থেকে একটু কম, কিংবা 21 বছরের থেকে একটু বেশি। তো এই অল্প বয়সে তিনি মারা যান, এবং এই অল্প বয়সে তিনি আসলে অনেকগুলো লেখা লিখেছেন। সো মাত্র 21 বছরের একজন কবি মারা যান, ব্যাপারটা খুবই দুঃখজনক, তাই না? তো এই জন্য মৃত্যুর আসলে কি নাই, কোনো আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা সন্তানের লাশ নিয়ে কি করতে পারে? কবরস্থানে যেতে পারে। সন্তান বাবার লাশ নিয়ে সবসময় কবরস্থানে যাবে, এটা প্রকৃতির নিয়ম না। তো যাই হোক, আমরা দেখি তার জন্ম তারিখ এখানে দেওয়া আছে, জন্মস্থান হচ্ছে কলকাতায়, কিন্তু পৈতৃক নিবাস কোথায়? এই জায়গাটা থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তার পৈতৃক নিবাস হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়াতে। ওকে, গোপালগঞ্জের কোটালীপাড়াতে। এখানে মোটামুটি আরো অনেকগুলো ব্যাপার দেওয়া আছে, আমরা এগুলো আর না যাই। বাট এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে যে ভারতীয় কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন এবং দৈনিক পত্রিকার স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ও আজীবন সম্পাদক। মাত্র 21 বছরের একটা ছেলে, বুঝতেই পারতেছ, একটা পত্রিকার তিনি হচ্ছেন তিনি সম্পাদক ছিলেন। তো তার আসলে যেই কৃত্তি, এটা তার বয়স অনুযায়ী তিনি আসলে একজন অনবদ্য সাহিত্যিক বাংলা সাহিত্যে ছিলেন। তো যাই হোক শিক্ষার্থীরা, আমরা এরপর দেখি লেখকের যে সাহিত্য কর্মগুলো রয়েছে, সাহিত্য কর্মগুলো আমরা একটু মনে রাখবো। লেখকের সাহিত্য কর্মগুলোর ভেতরে আমরা দেখতে পাই ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ইত্যাদি। এবং তাকে বলা হয় তিনি হচ্ছেন ফ্যাসিবাদ বিরোধী লেখক। পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে যে ফ্যাসিবাদ বিরোধী লেখককে, তাহলে ফ্যাসিবাদ বিরোধী লেখককে আমরা এই প্রশ্নের উত্তর করব। এই প্রশ্নের উত্তর হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে এখানে তার যে সাহিত্য কর্মগুলো রয়েছে, এগুলো মনে রাখার এখানে একটা কৌশল দেওয়া আছে যে হরতালের পূর্বাভাস পেয়ে সুকান্তের চোখে ঘুম নেই। এই যে এই লাইনটা থেকে আমরা তিনটা তার সাহিত্য মনে রাখতে পারি, যে একটা হচ্ছে হরতাল, পূর্বাভাস, আর একটা হচ্ছে ঘুম নেই। তার মিঠে করা করে চা খেয়ে ছাড়পত্র, এই যে ছাড়পত্রের অভিযানে নামলে তার অকাল মৃত্যু হয়। তাহলে এখান থেকে ছাড়পত্র, অভিযান, এগুলো তার সাহিত্য। এবং তোমাদেরকে বলে রাখি, এই যে ছাড়পত্র কাব্যগ্রন্থটি রয়েছে, এই ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত আমাদের 18 বছর বয়স কবিতাটি। পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত। এবং তোমাদের পাঠ্য বইতে প্রত্যেকটা কবিতা কোনো না কোনো একটা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। সো অবশ্যই তোমরা এই জায়গাটা ভালো করে পড়বা। যখন একটা কবিতা পড়বা তখন ওই কবিতার ছন্দ কি, ওই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এই ব্যাপারটা খুব ভালো করে জানবা। নিশ্চিত এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। গেল, এরপরে আসি আমরা দেখি আর ছাড়পত্র কবিতাটি, এটা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1948 সালে প্রকাশিত হয়। এটাও তোমরা খুব ভালো করে মনে রাখবা। তো শিক্ষার্থীরা, আমরা মোটামুটি এতক্ষণ ধরে
লেখক পরিচিতির যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলো আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা আসলে যে জায়গাটা নিয়ে আলোচনা করব বা যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে 18 বছর বয়স কবিতার যে ইতিবাচক এবং নেতিবাচক যে দিকগুলো, অর্থাৎ ভালো দিক এবং খারাপ দিক, এই দুই দিক নিয়ে আমরা আলোচনা করব। তো লেখক এই কবিতাটিতে মূলত আমাদের 18 বছর বয়সের যে ভালো দিক যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন। একই সাথে আমাদের এই বয়সে আমাদের মধ্যে কি কি খারাপ দিক রয়েছে সেগুলো থেকেও তিনি আলোচনা করেছেন। এখন এই জায়গাটা আমাদের সিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই সিকিউর জন্য এই জায়গাটা খুব ভালো করে পড়বো। কেন পড়বো? কেননা আমাদের এই কবিতা থেকে আমরা বিগত বছরগুলোর বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি যে সবচেয়ে বেশি প্রশ্ন যে জায়গাটা থেকে আসে সেটা হচ্ছে সিকিউতে, যে 18 বছর বয়সের ইতিবাচক দিক, নেতিবাচক দিক, ভালো দিক, খারাপ দিক, এই দুই জায়গার যে পার্থক্য বা এই দুই জায়গা থেকে আমাদের পরীক্ষাতে, এই দুই জায়গার বৈশিষ্ট্য থেকে আমাদের পরীক্ষাতে সিকিউগুলো আসে। সো অবশ্যই এই স্লাইডটা ভালো করে বুঝলে তুমি সিকিউতে খুব ভালো আউটপুট আনতে পারবা। সো প্রথমে আমরা যদি একটু তাকাই যে ইতিবাচক দিকগুলো, অর্থাৎ এই যে 18 বছর বয়স, এই বয়সের আমাদের মধ্যে কোন কোন ভালো দিকগুলো রয়েছে। এই ভালো দিকগুলোর ভিতরে রয়েছে যে দুঃসাহ ও স্পর্ধা, অর্থাৎ এই বয়সের যারা থাকে তারা তাদের যে দুঃসাহসিক যে চিন্তাধারা, সেই দুঃসাহসিক চিন্তাধারাকে এখানে আসলে কবি তুলে ধরেছেন। এরপর বলছে বাধা জয়ের শক্তি, অর্থাৎ যেই কোনো বাধাকে তারা জয় করতে পারে সেই শক্তি তাদের ভিতর আছে, সেই ক্যালিভার তাদের ভিতর আছে, সেটা এখানে আলোচনা করেছেন। এরপর বলেছেন আত্মত্যাগ ও দেশপ্রেম, অর্থাৎ তাদের ভিতরে আত্মত্যাগ রয়েছে, তাদের ভিতরে দেশপ্রেম রয়েছে, নিজের জীবনকে তারা উৎসর্গ করে দিয়ে দিতে পারে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য, জনগণের জন্য, সেই শক্তি তাদের ভিতরে আছে। এটা একমাত্র 18 বছর বয়সের এই ছেলে মেয়েদের ভেতর ছাড়া অন্য কোনো এজের মানুষদের মধ্যে এটি আসলে পাওয়া যায় না। এরপর বলেছে গতিশীলতা ও নির্ভীরতা, অর্থাৎ তাদের যেই বয়সের যেই চাঞ্চল্য বা তাদের বয়সটাকে কবি আমাদের কবিতাতে স্টিমারের গতির সাথে তুলনা করেছেন, অর্থাৎ তারা খুব দুরন্ত, তারা খুব, এই বয়সটা খুবই গতিশীল, অর্থাৎ এই বয়সটা ধীর না, যে বসে থাকে না, এই বয়সটা একটা গতির মধ্যে দিয়ে যায়, সেই গতি তিনি এখানে উল্লেখ করেছেন। এরপর হচ্ছে সর্বশেষ তিনি বলেছেন যে এই বয়সটা নতুন কোনো কিছু করতে পারে, অর্থাৎ এই বয়সের যারা রয়েছে তারা দেশের জন্য, তারা এই মাটির জন্য তারা নতুন কিছু আনতে পারে। আমরা যদি দেখি আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের 52 ভাষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, যা কিছু হয়েছে সবকিছু যারা বিপ্লবী ছিল তারা কিন্তু এই তরুণরা ছিল। তো তাদের হাত ধরে এই দেশ এসেছে, তাদের হাত ধরে এই ভাষা এসেছে, তাদের হাত ধরেই আমরা যে কোনো আন্দোলন সংগ্রামে আমাদের অধিকারটাকে আমরা আদায় করে নিতে পেরেছি, একমাত্র এই 18 বছর বয়সের যে তরুণ তরুণীরা রয়েছে তাদের কারণে সেটি সম্ভব হয়েছে। এখন এই বয়সটার একটা নেতিবাচক দিক রয়েছে, অর্থাৎ একটা খারাপ দিক রয়েছে। সেই খারাপ দিকটা কি, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো খারাপ দিকের ভিতরে রয়েছে দুঃসহ যন্ত্রণা, অর্থাৎ তাদের ভিতরে সবসময় একটা অসহ্য একটা যন্ত্রণা তাদের ভিতরে সবসময় বিরাজ করে। যে কোনো জিনিস তারা খুব সহজেই হজম করতে পারে না, মেনে নিতে পারে না, এই যে যন্ত্রণা, সেটার কথা এখানে উল্লেখ করা হয়েছে। এরপর বলছে বিপদগামী শিক্ষার ঝুঁকি, অর্থাৎ বিপদগামী হওয়ার ঝুঁকি, অর্থাৎ তারা যে কোনো সময় বিপদগামী হয়ে যেতে পারে। তোমাদের কেউ যে কোনো জিনিস, কেউ একটু কুমন্ত্রণা দিলে তোমরা সেখানে গিয়ে পড়ে যাও, তোমরা আসলে ওই জিনিসটা চিন্তা করতে পারো না, বা ওইভাবে তোমরা আসলে তোমাদের এখনো চিন্তার লেভেল ওই রকম ভাবে যায় না, এটা খুব স্বাভাবিক। কে একজন বললো যে হ্যাঁ, যে বাজি লেগে হচ্ছে ধরো তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা, মোবাইলে গেম খেলে অনেক টাকা ইনকাম করতে পারবা, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা জুয়া। বাট তুমি কিন্তু বুঝো নাই যে এই পথে পা বাড়াইলে তোমার আসলে এর থেকে যেই টাকা ইনকাম করবে এর থেকে আরো বড় ক্ষতি হইতে পারে। কেউ একজন তোমাকে বললো যে একটা প্রেম কর মামা, প্রেম করলে জীবন অনেক সুখী হবে, প্রেম করলে বিন্দাস লাইফ, চিল আর চিল, কিন্তু এই প্রেম করার পর বাকি জীবন তোমার কি বাপ্পারাজের মতো কাটাইতে হইতেছে। তো তুমি ওই যে তোমার যে থিঙ্কিং লেভেল, যেটা তোমার যে চিন্তার যে জগৎ, সেই জগৎটাকে তুমি এখনো ওইভাবে গ্রো হয় নাই, এই জন্য এই বয়সটার মধ্যে বিপদগামী হওয়ার একটা আশঙ্কা থাকে। এরপর হচ্ছে দুর্যোগ এবং অস্থিরতা, অর্থাৎ এই বয়সটার মধ্যে যখন আমরা আমাদের অবস্থাকে ঠিক মতো রাখতে পারি না, কোনো একটা সিদ্ধান্ত যখন আসে, আমরা যদি দেখি এই বয়সের এই যে ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে আত্মহত্যা করে, সুইসাইড করে, কোনো একটা যে পরীক্ষার রেজাল্ট খারাপ, সলিউশন সুইসাইড করো, প্রেমিকাকে পাই নাই সুইসাইড করো, এটা তো ভাই সলিউশন না। তো আমরা কি করতে পারি, আমরা নিজেদের হালটাকে ঠিক মতো ধরে রাখতে পারি না, নিজের অবস্থাকে ধরে রাখতে পারি না, ফলশ্রুতিতে আমাদের কি হয়, ক্ষতবিক্ষত হয় আমাদের অনেক প্রাণ। এরপর বলছে বেদনা ও দীর্ঘশ্বাস, অর্থাৎ এই বয়সে একের পর এক ক্রমাগত দুঃখ, কষ্ট, বেদনা আমাদের জীবনকে গ্রাস করে ফেলে। হ্যাঁ, এরপর বলছে যে একটা ভয়ঙ্কর রূপের কথা, যে নিয়ন্ত্রণহীন আবেগ, অর্থাৎ ওই যে আবেগটাকে কি করতে পারি না, আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। অনেকগুলো কথা আমি এই পয়েন্টগুলো আলোচনা যখন করব, অর্থাৎ কবিতা যখন আলোচনা করব, তখন তোমাদেরকে আরো ডিটেলসে হোপফুলি আমি বুঝিয়ে দিতে পারবো। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের কবিতার আলোচনায়। কবিতার প্রথম লাইনে বলেছে 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নাই মাথা তুলবার ঝুঁকি, 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উকি।
আমরা একটু বুঝি। বলছে যে 18 বছর বয়স কি দুঃসহ। এই দুঃসহ শব্দের অর্থ কি? দুঃসহ শব্দের অর্থ হচ্ছে অসহনীয়। অসহনীয় অর্থাৎ সবসময় আমাদের মধ্যে একটা অসহনীয় চিন্তাধারা সবসময় গ্রো করে। আমরা যে কোনো জিনিস সহ্য করতে পারি না, আমরা যে কোনো জিনিস মেনে নিতে পারি না। এবং এই যে মেনে না নেওয়া, এই যে সহ্য করার যে মেন্টালিটি, এই মেন্টালিটিটা কোথায় থাকে? আমাদের এই 18 বছর বয়স। তোমাদেরকে একটু বলে রাখি, 18 বছর বয়স কবিতায় 18 বছর বলতে কবি আসলে বয়স সন্ধিকালকে বুঝিয়েছে। আমাদের পরীক্ষাতে এমসিকিউটা আসে। তাহলে 18 বছর বয়স কেমন? এটা হচ্ছে খুবই দুঃসহ, এটা খুবই অসহনীয়, এটা কোনো জিনিস মেনে নিতে পারে না, এটা কোনো জিনিস সহ্য করতে পারে না। স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। স্পর্ধায় মানে হচ্ছে সাহস করে। স্পর্ধায় মানে কি? সাহস করে। তারা যে কোনো জিনিস সাহস করে তারা কি নিতে পারে? তারা মাথা তুলবার জন্য তারা ঝুঁকি নিতে পারে। আমরা যদি দেখি যে এই 18 বছর বয়স তারা যে কোনো আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। তারা জানে যে এই আন্দোলন সংগ্রামে আমার মৃত্যু হতে পারে, আমাকে পুলিশের গুলিতে, হানাদারের গুলিতে আমার মৃত্যু হতে পারে। তারপরও তারা সেটাকে অ্যাভয়েড করে, তারা সেটাকে অবজ্ঞা করে, তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা কি করেছে? ঘর থেকে বের হয়ে গেছে। তো এটাকেই বলছে যে স্পর্ধায় নাই মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সে অহরহ। অহরহ মানে শব্দের অর্থ আমরা বলতে পারি ক্রমাগত, ক্রমাগত, নিরন্তন, ঠিক আছে? অথবা একের পর এক, এই অর্থ দেয়। তো কি হয়? একের পর এক বা অহরহ কি হয়? বিরাট দুঃসাহসেরা দেয় উকি। ওকে, তাহলে এই বিরাট দুঃসাহসেরা দেয় উকি বলতে কি বুঝাচ্ছে? এখানে বুঝাচ্ছে যে ব্যাপক দুঃসাহস মানে হচ্ছে ব্যাপক সাহস, ব্যাপক সাহসিকতার তারা পরিচয় বহন করে। ব্যাপক সাহসগুলো তাদের ভিতরে কি দেয়? উকি দেয়। যে কোনো জিনিস খুবই অসম্ভব একটা কাজ, খুবই কঠিন একটা কাজ, এই জিনিসগুলো তাদের ভিতরে উকি দেয় যে হ্যাঁ এটা তো আমি পারবো। তো এই শব্দগুলো আমরা যদি একটু, যদি কবিতাটা যদি একটু ভালো করে বুঝি, প্রত্যেকটা লাইন যদি তোমরা যদি ভালো করে বুঝো, তাহলে দেখবে যে তোমাদের সিকিউ লিখতে অনেক বেশি সুবিধা হয়ে যাবে। তাহলে আমরা যেখানে ছিলাম যে বিরাট দুঃসাহসেরা আমাদের মধ্যে কি দেয়? উকি দেয়। আমরা যখন ঘুমাই তখন আমাদের মনের মধ্যে কত চিন্তা আসে, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি আমাদের মধ্যে, মনের মধ্যে কত চিন্তা আসে, তাই না? যে কত কিছু আমাদের মধ্যে সবসময় ভালো খারাপ সবসময়, যে আমি যদি এটা করতাম, আমি যদি ওইটা করতাম, আমার রেজাল্ট যদি জিপিএ 5 হতো, আমি যদি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতাম, আমি যদি বুয়েটে চান্স পাইতাম, তাহলে আমার লাইফ এরকম হইতো, আমাকে সবাই অনেক সম্মান করতো। কত চিন্তাধারা আমাদের মধ্যে ঘুরে। কিন্তু ওই যে A+ পেতে হলে, ওই যে চান্স পেতে হলে যে পড়াশোনা করতে হবে, এই পড়াশোনার স্টেপটা বাদ দিয়ে আমরা বাকিটা চিন্তা করি। কথা বুঝতে পারছো? তাহলে এই প্যারার থেকে আমরা কি বুঝলাম? যে 18 বছর বয়সটা কোনো জিনিস সহ্য করতে পারে না, তারা সাহস করে যে কোনো জিনিস ঝুঁকি নিতে পারে। এই বয়সে একের পর এক দুঃসাহসিকতাগুলো কি দেয়? আমাদের মধ্যে উকি দেয়। এরপর বলছে 18 বছর বয়সে নেই ভয়। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। তাহলে আমাদের এই বয়সে কি নেই? ভয় নেই। অর্থাৎ আমরা সবকিছু আমাদের এই বয়সে আছে, কিন্তু লেখক বলেছেন, কবি বলেছেন যে একটা জিনিস নেই, সেই জিনিসটা হচ্ছে ভয়। অর্থাৎ আমরা কাউকে ভয় পাই না। আমরা কখনোই কাউকে কি পাই না? ভয় পাই না। আমরা মানুষের মুখের উপর দাঁড়িয়ে সত্য কথাটা বলে দিতে পারি। যদিও এই সাহসিকতাটা আমাদের সবার মধ্যে নাই। আমরা কারোকে কোথাও কোনো অন্যায় দেখছি, অবিচার দেখছি, কোথাও কে মিথ্যা কথা বলতেছে, আমরা সেটাকে প্রতিরোধ করতে হবে। আমরা তার মুখের উপর দাঁড়িয়ে সেই সত্যটা, মিথ্যাটাকে মিথ্যা বলতে হবে, সত্যটাকে সত্য বলতে হবে। সেই সাহসিকতা, সেই যে স্পিরিট, সেটা আছে একমাত্র 18 বছর বয়সের এই তরুণদের মধ্যে। পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এই পদাঘাত মানে হচ্ছে পায়ের আঘাত। পায়ের আঘাত। তোমরা এখানে নিশ্চয়ই একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে দেখতে পাচ্ছ একটা ছেলে, সে পা দিয়ে আঘাত করে সে একটা পাথরকে ভেঙে ফেলছে। তার মানে কবি এখানে বুঝাতে চাচ্ছেন যে আমাদের এই বয়সটা হচ্ছে এরকম, যে আমাদের ভিতরে অসীম, আমাদের ভিতরে সম্ভাবনা থাকে, আমাদের ভিতরে অসীম সাহসিকতা থাকে, এবং আমাদের মধ্যে অসীম শক্তি থাকে। অসীম শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে কবি এখানে বলছেন যে এই বয়সটা তারা চায় যে পা দিয়ে আঘাত করে পাথর ভেঙে ফেলবে। কিন্তু আমরা যদি বাস্তবিক যদি চিন্তা করি, পায়ের আঘাতে আসলে পাথর ভাঙাটা কিন্তু অত সহজ না। কিন্তু তাদের স্পিরিটটাকে বুঝাতে, তাদের যে অসীম শক্তি, তাদের যে ক্যালিভার, সেটা বুঝাতে কবি এখানে বলেছেন যে পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এরপর বলছে এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। মাথা নোয়াবার মানে কি? নোয়াবার মানে হচ্ছে নত করার। অর্থাৎ আমাদের এই বয়সে আমরা যারা আছি, আমরা কেউ মাথা নত করতে চাই না। আমরা কখনোই কারোর কাছে মাথা নত করতে চাই না। অনেক সময় আমরা যখন ভুল করি, ভুল করলে আমাদেরকে বলে ঠিক আছে, তুই যেহেতু ভুল করছো, আর একজন কি করে? মীমাংসা করে, তুই তাহলে সরি বল। তো আমরা কি করি? তার চেহারার দিকে তাকাই সরি বলি না, আচ্ছা সরি। এটা তো সরি বলার সিস্টেম না, সরি বলতে হবে সরি বলার মতো করে। কিন্তু আমরা এতটাই, আমরা ওই যে কখনো মাথা নত করবো না। দোষ করলে আমরা কখনো সরি বলি না, আর দোষ না করলে সেটা তো অনেক দূরের হিসাব। বাট আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমাদের কি করতে হবে? নমনীয় হতে হবে। ক্ষমা একটা মহৎ গুণ, ক্ষমা তোমাকে করতে হবে। এবং অন্য কেউ ক্ষমা চাইলে তোমাকে কি করতে হবে? তাকে ক্ষমা করে দিতে হবে। এবং তুমিও কোনো ভুল করলে
ক্ষমা চাইতে হবে। তো যাই হোক, বলছে যে এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, আমরা কখনো মাথা নত করতে চাই না, আমরা সবসময় চাই মাথা উঁচু করে বাঁচতে। 18 বছর বয়স জানে না কাদা, এ বয়সে অনেক কিছু জানে কিন্তু জানে না কি কাদা। কিন্তু এই ব্যাপারটা আসলে প্র্যাকটিক্যাল লাইফে সবসময় হয়ে ওঠে না। আমাদের এই বয়সে কবি আমাদের সেই অসীম শক্তিকে, আমরা অনেক সময় পড়াশোনায় খারাপ রেজাল্ট করি, আমরা অনেক সময় প্রেমে ব্যর্থ হই, আমরা আমাদের এই বয়সে বন্ধু বান্ধবের থেকে আমরা কি হয়ে যাই, ডিটাচ হয়ে যায়, বন্ধু বান্ধব আমাদেরকে অপমান করে, বাড়িতে বাবা মা অপমান করে, ভাই বোন আমাদেরকে অপমান করে, কোথাও সম্মান নাই, তারপর আমরা কি করি না, কাঁদতে জানি না। তার মানে আমাদের এই বয়সে কি করা যাবে না, কাঁদতে জানবে না, আমরা কখনোই কাঁদবো না। কিন্তু সমস্যা হচ্ছে, আফসোস হচ্ছে, এই বয়সে ছেলেমেয়েরাই সবচেয়ে বেশি কাঁদে। কেন কাঁদে? এবং মেজরিটি স্টুডেন্ট কান্না করে কেন? খারাপ রেজাল্ট, এটার জন্য কান্দে না, ওটার জন্য তারা কখনোই কান্না করে না। তারা কান্না করে কিসের জন্য? ওই যে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, তো বাবা গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, তোমার কান্না করতে হবে কেন? কবি বলছে যে এই বয়স কান্না করতে জানে না, আর তুমি একটা মেয়ের জন্য কান্না করো, তোমার কি লজ্জা হবে না? একটা ছেলের জন্য কান্না করো, এরকম অনেকেই আছে। এই ঘটনাগুলো তো তোমরা আমাদেরকে খুলে বলো না, কিন্তু তারপরে তোমাদের বয়স তো আমরা পার করে, মানে আমাদের লাইফে এরকম হয় নাই, মানে বলতেছি আর কি, আমরা তো পার করে আসছি। আবার বললো না যে ভাই আপনি কাঁদছেন কিনা, আমরা তো পার করে আসছি, তো আমরা জানি। তো কখনো বাবা কানবা না, অ্যাটলিস্ট কখনো যদি কানতে হয় তাহলে অবশ্যই নিজের বাবা মার জন্য কানবা, যদি কাঁদতে হয় তাহলে উপরওয়ালার কাছে 2 হাত তুলে নিজের কোনো জিনিস চেয়ে, ক্ষমা চেয়ে সেটার জন্য কান্না করবা। আদারওয়াইজ দুনিয়ার কোনো মানুষের জন্য আসলে কান্না করাটা, এছাড়া আর কারোর জন্য কান্না করাটা উচিত হয় না। সেখানে একটা মেয়ের জন্য কান্না করা, একটা ছেলের জন্য কান্না করা, এটা খুবই দুঃখজনক। হোপফুলি আজকের পর থেকে এটা কানবা না, ঠিক আছে? আচ্ছা, কান্নাকাটি করো না, তোমাদের কার কেমনে সান্ত্বনা দিব বলো। এরপর বলছে এই বয়স যেন রক্তদানে পণ্য। পণ্য শব্দের অর্থ আমরা যদি শাব্দিক অর্থ বলি সাওয়াব নেকি, হ্যাঁ, অর্থাৎ এই বয়সটা জানে, অর্থাৎ এই 18 বছর বয়স, তারা জানে যে রক্ত দান করলে, তারা যদি কোনো জিনিসের জন্য যদি রক্ত দেয় তাহলেই সেটা কি হবে, সওয়াব হবে। অর্থাৎ তারা মনে করে যে রক্ত দেওয়াটাই এটাই একটা পুণ্যের কাজ, এটা একটা কি কাজ, এটাই একটা পুণ্যের কাজ, এটাই একটা সওয়াবের কাজ, এটা তারা মনে করে। অর্থাৎ আমরা যদি দেখি আমাদের এই 18 বছর বয়সী যে ছেলে মেয়েরা আছে, তারা সমস্ত আন্দোলন সংগ্রামে তারা নিজের জীবন দিয়ে, তারা বুকের তাজা রক্ত দিয়ে তারা কি করেছে, ভাষাকে নিজের করেছে, দেশকে নিজের করেছে, তারা ফ্যাসিবাদ দূর করেছে, তারা যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নিয়েছে। তো এই জন্য তারা মনে করে যে এই বয়সে যদি রক্ত দেয় তাহলেই সেটা কি হবে, সেটা সওয়াব হবে। কারণ রক্ত দেওয়া ছাড়া কখনোই এই জাতির ইতিহাসে কখনোই কোনো জিনিস আমরা কি করতে পারি নাই, আমরা অর্জন করতে পারি নাই। এরপর এই বয়সের গতিকে বুঝাতে এখানে কবি একটা উপমা দিয়েছেন, আর সেটা হচ্ছে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এই স্টিমারের সাথে এই বয়সটাকে তুলনা করেছে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা স্টিমার একটা স্টিমার যাচ্ছে খুব দুরন্ত বেগে। আচ্ছা, তো স্টিমার সাধারণত কি হয়, স্টিমার যখন যায় তখন স্টিমার কিন্তু নর্মালি অনেক মানে অনেক অনেক মানে খুব ভেরি ফাস্ট, অনেক ফাস্ট যায়। মাঝে মধ্যে আমি যখন ওই যে পদ্মা সেতু হওয়ার আগে যখন আমি ক্লাস নিতে যেতাম মাগুরার দিকে, ঝিনাইদহের দিকে, তখন ওই যে ফেরি পার হওয়া লাগতো, তো ফেরিতে অনেক সময় বেশি টাইম লাগে, অনেক বেশি টাইম লাগে। তো সেই তুলনায় স্পিড অনেক তাড়াতাড়ি যায়, অনেক ফাস্ট যায়, তাই না? তোমরা কেউ স্পিড বোর্ডে উঠলে দেখবা। তো সেই গতিটাকে তিনি তুলনা করেছেন যে এই যে এখানে দেখতে পাচ্ছ যে একটা স্টিমার যাচ্ছে এবং তার সাথে সাথে স্টিমারের গতির সাথে সাথে আরেকটা ছেলে দৌড়াচ্ছে। সেটাকেই বলছেন যে এইটা কি, এই বয়সের গতিটা হচ্ছে স্টিমারের মতো, যে বাষ্পের বেগে স্টিমারের মতো তারা কি করে, চলতে থাকে। অর্থাৎ তাদেরকে কেউ ধরে রাখতে পারে না, তাদের যে গতি শক্তি সেটা বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে। প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য। আচ্ছা, এই লাইনটা বুঝতে হলে আমাদেরকে এই ছবিটার দিকে তাকাতে হবে। তোমরা এখানে এই ছবিটাতে তোমরা কি দেখতে পাচ্ছ? এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে হানাদাররা বা পুলিশ যাই বলো, তারা একটা ছেলেকে গুলি করে মেরে ফেলতেছে। কিন্তু এই যে একটা ছেলে সে যে মারা যাচ্ছে, এটা দেখে তার পেছনে যারা আছে তারা কি বলতো, পিছনের দিকে হেঁটে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমার সামনে আমার এক ভাইকে মেরে ফেলা হয়েছে, আমি খুব ভয় পাবো, আমি আতঙ্কিত হব, এটা খুবই নর্মাল, খুবই স্বাভাবিক। কিন্তু ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে তারা বরং একে মেরে ফেলার পরেও তারা এগিয়ে আসতেছে। তো এই লাইনটা, এই ছবিটা থেকে আমরা এই লাইনটা বুঝতে পারি যে প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য। একজন মারা গেছে, এটা দেখে আরেকজন সে ভয় পাচ্ছে, সে চলে যাচ্ছে, এরকম না। আরেকজন মৃত্যুর জন্য কি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে, সেও মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। তো আমরা যদি এই প্রাণের যদি ঝুলিকে চিন্তা করি, এই ঝুলির ভিতরে অনেকগুলো প্রাণ আছে। একটা প্রাণ চলে গেছে, এখানে অটোমেটিক আরেকজন প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত, অটোমেটিক আরেকজন প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত। এরকম এই ঝুলিটা কখনো কি থাকে না, ফাঁকা থাকে না, শূন্য থাকে না। শপে আত্মাকে শপথের কলহরে, এই শপে মানে হচ্ছে সমর্পণ করে। তাহলে তারা কি করে, তারা সমর্পণ করে, ঠিক আছে? কোথায় সমর্পণ করে? আত্মাকে তারা কোথায় সমর্পণ করে? শপথের কলহরে তারা কি করে, সমর্পণ করে। তাহলে আশা করি এটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ মানব মুক্তির জন্য তারা তাদের জীবনকেও কি করে, জীবন দিয়ে দিতে তারা প্রস্তুত, জীবনকে উৎসর্গ করতে তারা রাজি। 18 বছর বয়সে ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এর বলছে এই বয়সটাকে এবার বলছে ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? যে তাজা তাজা প্রাণ, এই প্রাণগুলো কেমন, এগুলো খুবই তাজা, এই তাজা তাজা প্রাণগুলো তো অসহ্য যন্ত্রণা,
অর্থাৎ তাদের ভেতরে কোনো জিনিস তারা খুব স্বাভাবিকভাবে নিতে পারে না। তুমি যদি একটা 80 বছরের একটা বুড়ারে তুমি যদি গালি দাও, ও দেখবা যে তোমার সাথে একবার হয়তো তোমারে আরেকটা গালি দিয়ে সে অফ। কিন্তু তুমি রাস্তা দিয়ে হাইটে যেতে তুমি একটা 18 বছর একটা স্যাংরা ছেলেরে তুমি গালি দাও, ও তোমার উল্টা ধরে মাস শুরু করে দিবে, ও কিন্তু এটা নিতে পারবে না। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই বয়সটা হচ্ছে কেমন, আমাদের ভিতরে অসহ্য যন্ত্রণা। আমরা এই যে আমাদের যে সহ্য শক্তি, আমাদের যে ধৈর্য শক্তি, আমাদের যে ধারণ শক্তি, এই শক্তিটা অনেক কম। তো ফলত যেটা হয় সেটা হচ্ছে অসহ্য যন্ত্রণা আমাদের মধ্যে সবসময় বিরাজ করে, যে কোনো জিনিসকে আমরা খুব স্মুথলি নিতে পারি না, খুব স্বাভাবিকভাবে নিতে পারি না। এই জন্য আমাদের ভিতরে একটা যন্ত্রণা সবসময় বিরাজ করে যায়। এরপর বলছে এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এই বয়সের প্রাণটা হচ্ছে তীব্র এবং খুবই প্রখর। প্রখর হয় অর্থাৎ খুবই একেবারে ঝিমানো না, তীব্র হয়, প্রখর হয়। এরপর বলছে এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, কত মন্ত্রণা যে আমাদের কি আসে, কানে আসে, ভালো খারাপ অনেক কিছু। ওই যে বললাম যে এইচএসসির পরীক্ষার খবর নাই, পরীক্ষাতে এই প্লাস পাবো কিনা সেইটার খবর নাই। আমি স্বপ্নে দেখতে যে আমি বুয়েটে সিএসসিতে পড়বো, বুয়েটে ট্রিপলিতে পড়বো, এরকম স্বপ্ন আমরা সবাই দেখি। সো এই জন্য বলছে যে এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, কত কত মন্ত্রণা আমাদের মধ্যে আসে। আজকে রাতে যখন ঘুমাইতে যাই, কালকে সকালে কি করবো, কালকে সকালে ভালো কি করবো, খারাপ কি করবো, কালকে সকালে কারে মেসেজ দেবো, কালকে সকালে কোন নাটক দেখবো, কোন মুভি দেখবো, কালকে সকালে কলেজে বাদ দিয়ে কি করব, বন্ধুদের সাথে ঘুরতে যাব, আড্ডাবাজি করব, অমুক স্যারের যখন ক্লাস হবে তখন ক্লাস থেকে বের হয়ে যাব, ব্যাগ নিয়ে বের হয়ে যাব, দেওয়াল টপকায় কলেজ থেকে বের হয়ে যাব, এরকম চিন্তাধারা আমাদের সবার ভিতরে থাকে। এগুলো হচ্ছে আমাদের কি মন্ত্রণা। তো বলছে আমাদের এই বয়সের মধ্যে আমাদের অনেক মন্ত্রণা আমাদের মধ্যে বিরাজ করে। এরপর আমরা যদি দেখি বলছে যে 18 বছর বয়স যে দুর্বার, অর্থাৎ এই বয়সটাকে কবি বুঝাতে কবি বলছে যে এই বয়সটা হচ্ছে দুর্বার। দুর্বার মানে কি? দুর্বার শব্দের অর্থ হচ্ছে অপ্রতিরোধ্য। অপ্রতিরোধ্য মানে কি? যেটাকে থেমে রাখা যায় না। অর্থাৎ এই বয়সটাকে তুমি কখনো কি করতে পারবা না, থামাতে পারবা না, থামানো যায় না। এই থামানো যায় না, এটাকে আমরা বলি এটা হচ্ছে কি দুর্বার। তাহলে বলছে 18 বছর বয়স কেমন, এটা হচ্ছে দুর্বার, এটাকে তুমি ধরে রাখতে পারবা না, এটা অপ্রতিরোধ্য, এটাকে রোধ করা যাবে না। পথে প্রান্তরে ছুটাই বহুত তুফান, অর্থাৎ পথে প্রান্তরে যেখানেই দেখো সেখানেই যখন কোনো অন্যায় দেখে, যখন কোনো অবিচার দেখে, হ্যাঁ, যখন কোনো বর্বরতা দেখে, যখন কোনো নৃশংসতা দেখে, তখন এই বয়সের ছেলেমেয়েরাই তারা কি করে, সেখানে বিপ্লব শুরু করে দেয়, তারাই সেখানে প্রতিরোধের কি করে, দুর্গ গড়ে তোলে। সেটা বুঝাতেই তিনি এখানে কবি বলেছেন যে পথে প্রান্তরে তারা কি করে, তুফান শুরু করে দেয়। এখানে মূলত বিপ্লবের একটা প্রতিধ্বনি, রাজপথের একটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাই। যত আন্দোলন সংগ্রাম হয়েছে ঢাকার রাজপথকে ঘিরে, বাংলার এই জনপদের মানুষজন আন্দোলন সংগ্রাম করে যে কোনো জিনিসকে কি করেছে, নিজের করে নিয়েছে। তো সে অর্থ বলেছে পথে প্রান্তরে ছুটায় বহু তুফান। এবার বলছে দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার, ক্ষত বিক্ষত হয় অজস্র প্রাণ। এবার বলছে যখন জীবনে যখন কোনো দুর্যোগ হয়, যখন কোনো খারাপ সময় যখন আসে, যখন কোনো ঝড় জীবনের উপর দিয়ে বয়ে যায়, তখন আমরা কি করি, তখন আমরা আমাদের নিজেদের অবস্থাকে আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না। ফলত যেটা হয় যে ক্ষত বিক্ষত হয় অজস্র প্রাণ। তখন ক্ষত বিক্ষত হয় অর্থাৎ আমাদের এই জীবনের উপর দিয়ে যে একটা কালো সময় বয়ে যায়, সেটা বোঝাতে তিনি এখানে ব্যবহার করেছেন। তখন আমাদের জীবনটা হয়ে যায় ক্ষত বিক্ষত। অর্থাৎ আমরা যদি দেখি অনেক সময় আমাদের এই বয়সের যে ছেলে মেয়েরা, তারা ঘুরে দাঁড়াতে আসলে পারে না। পরীক্ষাতে একবার খারাপ রেজাল্ট হয়েছে, পরের বার আমি আরো ভালো কামব্যাক দিব, আমি আরো ভালো রেজাল্ট করব, এই ব্যাপারটা তারা পারে না। একবার ফেল করছে, তখন তারা চিন্তা করে যে সারা জীবনই তো ফেল, কিন্তু এই ফেল থেকে যে আবার যে ঘুরে দাঁড়ানো যায়, এটা তারা আসলে কখনোই পারে না। তোমাদের এই বয়সের অনেক ছেলে মেয়েরা আছে যারা এরকম কলেজ লাইফে, এবং অনেকে আছে যে 9-10 থেকে বা তারও আগ থেকে রিলেশনশিপে এঙ্গেজড। এখন বাবা তুমি ছেলে মানুষ, তোমাকে চিন্তা করতে হবে, তুমি মাত্র ইন্টার পড়তেছো বা ইন্টার পরীক্ষা দিবা। তো এরকম একটা ছেলে তুমি যখন তোমার সেম এজের কলেজ মেটের সাথে, ব্যাচমেটের সাথে যখন তুমি প্রেম করতেছো, ওই মেয়ে তোমার জন্য তোমার লাইফে সেটেল হইতে, তুমি চাকরি করতে, তোমার লাইফে সেটেল হইতে আরো মিনিমাম 7-8 বছর সময় লাগবে। একটা মেয়ে 7-8 বছর পর্যন্ত তোমার জন্য কোনোভাবে অপেক্ষা করবে না। সুতরাং তুমি যেটার ভিতরে আসো সেটা একটা মোহ। এই মোহটা যখন কেটে যাবে, যখন ইন্টারমিডিয়েট যখন তুমি পাশ করে ফেলবা, আর মেয়ের বাসা থেকে যখন প্যারা দিবে, মেয়ে যখন বিয়ে করে ফেলবে, তখন তোমার জীবনের উপর দিয়ে একটা কি হয়ে যাবে, একটা কালো স্রোত বয়ে যাবে। তখন তুমি কি হবে, তখন তোমার কাছে আর পড়াশোনা ভালো লাগবে না, তোমার কাছে বন্ধু বান্ধব ভালো লাগবে না, তোমার কাছে কোনো কিছুই ভালো লাগবে না। তখন তোমার কাছে ভালো লাগবে একটা রুমে একলা বসে বসে কি করা, বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, নেশার ভেতরে তুমি ডুবে যাবা। তো অনেকগুলো প্রসঙ্গ আছে, আমি জাস্ট কয়েকটা খুবই রিলেভেন্ট যে প্রসঙ্গগুলো, এগুলো টেনে তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতে, যাতে তুমি ব্যাপারটা বুঝতে পারো। তো বলছে যে আমাদের এই বয়সে তখন আমাদের কোন একটা এরকম দুর্যোগ এলে আমরা যে এটাকে যে রিকভারি করব, আমরা সেটা পারি না। কারণ সেই যে এই যে সহ্য শক্তি বা সেই যে চিন্তা, সে চিন্তার জগৎ আমাদের কি হয় নাই, আমাদের এখনো হয় নাই। এই জন্য বুঝাতে কবি এই কথাটা বলছে। এর বলছে 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। অবিশ্রান্ত মানে হচ্ছে বিরতিহীন, বিরতিহীন।
তোমরা এই ছবিটা দেখলে আরো ভালো বুঝতে পারবে। এখানে একটা ছেলে, তার বিভিন্ন রকমের প্রেশার, অনেকগুলো প্রেশার, তার অর্থনৈতিক সংকট, বেকারত্ব, তারপর হচ্ছে ব্যর্থতা, পারিবারিক চাপ, তারপর হচ্ছে মানসিক অবসাদ, এরপর দেখতে পাচ্ছ মাদক, অনেকগুলো এখানে একটা ছবির মাধ্যমে তুমি জিনিসটা আরো ভালোভাবে তুমি বুঝতে পারবে। তো বলছে এই বয়সে আঘাত আসে, অর্থাৎ একটার পর একটা আঘাত আসে। ওই যে বললাম অনেকগুলো আঘাত, যে আমার টাকা পয়সা নাই, এইটা একটা সমস্যা, ফ্যামিলি সাপোর্ট দিতে পারে না একটা সমস্যা, বাবা মা আমাকে দেখতে পারে না, আমাকে মনে করে আমি তাদের অকর্মণ্য অপদার্থ ছেলে, এইটা আরেক সমস্যা, রেজাল্ট খারাপ, এটা আরেক সমস্যা, পড়াশোনা মন চায় না, এটা আরেক সমস্যা। তো এতগুলো সমস্যা, এতগুলো আঘাত যখন আমাদের মধ্যে আসে, সেটা কিন্তু একটা দুইটা আসে না, অবিশ্রান্তভাবে আসতে থাকে, বিরতিহীনভাবে আসতে থাকে, একে একে হয় জ্বর। আর তখন কি হয়, এইগুলো কি হয়, আস্তে 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 জ্বর হয়। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস, অর্থাৎ কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে এখানে আসলে কি বোঝানো হচ্ছে, আমাদের এই বয়সে অনেকগুলো দীর্ঘশ্বাস আমরা কখন ফেলি, যখন খুব খারাপ কিছু দেখবো। যেমন আমি খুব মানে এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে আমি খুব আপসেট ফিল করলাম, যেটা আমি প্রত্যাশা করি না, তখন আমরা কি করি, এভাবে দীর্ঘশ্বাস ফেলি। তো এরকম আমাদের জীবনে যখন অনেকগুলো আঘাত আসে, তখন আমরা কি করি, তখন আমাদের এই কালো লক্ষ্য দীর্ঘশ্বাস, আমাদের এই বয়সটা কি এরকম লক্ষ্য দীর্ঘশ্বাস আমাদের মধ্যে একত্রিত হয়ে যায়, অর্থাৎ একাধিক ব্যর্থতা, এরকম অনেকগুলো ব্যর্থতা, অনেকগুলো আমাদের মধ্যে কি হয়ে যায়, আমাদের এরকম সংকীর্ণ যে সময়, সে সময় আমরা এগুলো আসলে রিকভারি করতে পারি না। তো ফলত যেটা হয়, আমাদের তখন কি হয়, দীর্ঘশ্বাস আমরা ফেলতে হয়। এই বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাস, এই জন্য কবি এটার ব্যবহার করেছেন কালো লক্ষ্য দীর্ঘশ্বাস। এরপর বলছে এই বয়স কাঁপে বেদনায় থরথর, তখন কি হয়, বেদনায় থরথর করে কাঁপতে থাকে। অর্থাৎ এবার বুঝতেই পারতেছ যে বয়সটা খালি আন্দোলন সংগ্রামী করে না, তাদের নিজেদের ব্যক্তিগত অনেক চাপ রয়েছে, নিজেদের ব্যক্তিগত অনেক কি রয়েছে, ব্যর্থতা রয়েছে, বা নিজেদের ব্যক্তিগত অনেক জিনিস রয়েছে, এবং সেই জিনিসটা হচ্ছে তারা তখন কি করে, থরথর করে কাঁপে, তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না। আমি কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা করতেছি, ফলে তোমার সিকিউ লিখতে অনেক বেশি সুবিধা হবে, এবং সিকিউতে তুমি কিন্তু একদম প্রো হয়ে যাবে। এরপর বলছে তবু 18তে শুনেছি জয়ধ্বনি। এবার লেখক এত কিছু করার পর, যে ভালো খারাপ যাই হোক, তবে আমরা 18 বছর বয়সে জয়ধ্বনি বলতে আমরা বুঝতে পারি যে জয়ের আওয়াজ। জয়ধ্বনি বলতে আমরা কি বুঝতে পারি, আমরা বুঝতে পারি যে জয়ের আওয়াজ, বা আমরা বলতে পারি জয়ের ধ্বনি। ওকে, জয়ের আওয়াজ বা জয়ের ধ্বনি। তবু 18তে শুনেছি জয়ের ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে। এবার লেখক বলতেছে যে আমাদের এই বয়সটা কিসের মধ্য দিয়ে বাঁচে, এ বয়সটা বাঁচে দুর্যোগের মধ্য দিয়ে, ঝড়ের মধ্য দিয়ে। তাহলে দুর্যোগ, প্রতিকূল সময়ের মধ্য দিয়ে, ঝড়ের মধ্য দিয়ে, প্রতিকূল সময়ের মধ্য দিয়ে, খারাপ অবস্থার ভেতর দিয়ে এই বয়সটা যায়। এটা যে খুব মানে হাস্য রসাত্মক, খুব মানে অনেক মজাদার সময়, ব্যাপারটা এরকম না। এই বয়সটার মধ্য দিয়ে অনেক খারাপ সময় তোমাকে কি করতে হবে, পার করতে হবে। এরপর বলছে বিপদের মুখে এই বয়স অগ্রণী। অগ্রণী মানে হচ্ছে এগিয়ে আসা, ঠিক আছে, এগিয়ে এগিয়ে যায়, যে আমরা সহজ করে বলতে পারি। অর্থাৎ বলছে বিপদের মুখে যখন কেউ বিপদে পড়ে, তখন এই বয়সের যে ছেলে মেয়েরা আছে তারাই আসলে সবার আগে এগিয়ে আসে। রাত 3টায় তুমি কোনো বিপদে পড়বা, তুমি যারাই ফোন দিয়ে পাও না পাও, তুমি একজন 40 বছর বয়সে আঙ্কেলকে ফোন দিয়ে পাবা না, কিন্তু রাত 3টায় বিপদে পড়বা, তুমি তোমার বন্ধুকে কল দিবা, বন্ধু এসে তোমাকে আসলে কি করবে, সেখান থেকে উদ্ধার করবে। তো এইটা হচ্ছে এই বয়সের অন্যতম একটা বৈশিষ্ট্য। যখনই কোনো বিপদে পড়বা, তোমাকে উদ্ধার করার জন্য তোমার বন্ধু অবশ্যই সে কি করবে, ঝাঁপিয়ে পড়বে। তো বলছে বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। অর্থাৎ ভালো খারাপ যাই হোক, লেখক আবার বলতেছেন যে নতুন কিছু তো অন্তত এই বয়স করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। ভীরু মানে তোমরা বুঝতে পারতেছো ভীতু, অর্থাৎ এই বয়সটা ভীতু না, কাপুরুষ না। কাপুরুষ মানে কি, যে পুরুষ ভয় পায় তাকে বলা হয় কাপুরুষ। অর্থাৎ এই বয়সের ছেলে মেয়েরা যারা থাকে তারা ভীতু হয় না, তারা কাপুরুষ হয় না। পথ চলতে এই বয়স যায় না থেমে, অর্থাৎ পথ চলতে চলতে কখনো থেমে যায় না। অর্থাৎ কখনো কোনো ব্যর্থতা আসছে, কখনো কোনো খারাপ সময় আসছে, কখনো কোনো প্রতিকূল সময় আসছে, এই জন্য তারা আসলে থেমে যায় না, বরং তারা আরো নতুন উদ্যমে, আরো শক্তি নিয়ে তারা কি করে, সামনের দিকে এগিয়ে যায়। তাই এই বয়সে তাই নেই কোনো কি সংশয়। সংশয় বলতে আমরা বলতে পারি সন্দেহ বা দ্বিধা। এই জন্য আমাদের এই বয়সে কি নেই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এদেশের বুকে 18 আসুক নেমে। এবার সর্বশেষ এই চরণের মধ্য দিয়ে লেখক তার আহ্বান ব্যক্ত করেছেন যে এদেশের বুকে কি আসুক, 18 বছর বয়সের যে তরুণরা আছে তারা নেমে আসুক, অর্থাৎ তারা আরো আসুক। তারা আসলেই কি হবে, আমরা নতুন একটা দিনের সূচনা হবে, নতুন একটা দিগন্তের উন্মোচন ঘটবে, তারা আন্দোলন সংগ্রাম করবে। তাদের কারণে কি হবে, আমরা আবার যখনই আমাদের উপর কেউ ঝাঁপিয়ে পড়বে, যখনই আমাদের কেউ ভাষাকে ছিনিয়ে নিতে চাইবে, আমাদেরকে পরাধীন রাখতে চাইবে, তখন তারা আমাদেরকে উদ্ধার করবে। এই জন্য কবি বলেছেন এদেশের বুকে আবার 18 বছর বয়স কি আসুক, নেমে আসুক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমরা এই কবিতাটা লাইন বাই লাইন খুব ভালো করে বুঝতে পেরেছি। এরপরে আমাদের আসলে এই কবিতা থেকে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকার কোনো সুযোগ নাই। প্রিয় শিক্ষার্থীরা এবার আসো আমরা একটু আমাদের এইচএসসি বোর্ডের কোশ্চেনগুলো সলভ করেছি। আমাদের প্রথম কোশ্চেনে বলছে 18 বছর বয়স কবিতায় অনুসারে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এটা কিসের? তাহলে এই যে আমাদের তাজা তাজা প্রাণে যে অসহ্য যন্ত্রণা,
এই যন্ত্রণাগুলো আসলে কিসের সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। সেখানে বলছে অসহায় ও একাকিত্বের, ব্যর্থতার, গ্লানির, এরপর হচ্ছে অন্যায় ও অবিচারের, নানামুখী মতবাদে। আচ্ছা, প্রথমত এই প্রশ্ন, এই প্রথম অপশনটা আর শেষের অপশনটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এখন আমাদের তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এই যন্ত্রণাটা কিন্তু আমাদের ব্যর্থতার জন্য না। অনেকেই তোমরা খ উত্তর করো। আমরা যখন অন্যায় অবিচার দেখি তখন আমাদের মধ্যে একটা অসহ্য যন্ত্রণা কি করে, বিরাজ করে। তার মানে বুঝতেই পারতেছ এই প্রশ্নের উত্তর হবে আমার অপশন সি। সো এটা হচ্ছে আমার সঠিক উত্তর। এটা আসছে কোথায় দেখতে পাচ্ছ, ঢাকা বোর্ড 2024-এ এসেছে। এরপর দিনাজপুর বোর্ড 2024-এ আসছে। প্রশ্নে বলছে 18 বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। আমি তোমাদেরকে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু অলরেডি তোমাদেরকে আমি ক্লাস উত্তর দিয়ে দিয়েছি। হোপফুলি তোমরা এই প্রশ্নটার উত্তর পারো। এবার আমি তোমাদেরকে একটু আমাদের বইয়ের সাথে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের দুইটা বই আছে একাডেমিকে, তো এই দুইটা বই তোমরা নিশ্চয়ই জানো। আমাদের এই বইটা হচ্ছে বাংলাবাজ এইচএসসি প্রথম পত্র এবং এই বইটা হচ্ছে বাংলাবাজ এইচএসসি দ্বিতীয় পত্র। সো এই দুটো বই আমি একদম ক্লাসে তোমাদেরকে যেভাবে ধরে 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 পড়াই, ব্যাখ্যা বিশ্লেষণ সহ ইচ অ্যান্ড এভরিথিং আমাদের এই দুটো বইতে অত্যন্ত চমৎকার করে দেওয়া আছে। বাজারের অন্যান্য বই থেকে সম্পূর্ণ বই দুটো আলাদা। সো এই বই দুটো তোমরা কালেক্ট করে নিতে পারো। আমাকে বিশ্বাস করো, তোমার এইচএসসিতে আর কোনো বই কেনা লাগবে না। তুমি বাজারের হাবি জাবি মোটা মোটা বই না কিনে এই বইগুলো পড়ো। এখান থেকে সবচেয়ে বেশি কমনও আসবে এবং আমি ক্লাসে যেভাবে পড়াই একদম ওইভাবেই আমার বইতে লেখা আছে। এছাড়া তোমাদের প্র্যাকটিস করার জন্য সিকিউ এমসিকিউ অসংখ্য রয়েছে, যাতে করে তুমি ঘরে বসে অনেক বেশি প্র্যাকটিস করতে পারো। তো আমাদের এই বাংলাভাষ সিরিজের বই দুটো তোমরা অর্ডার করে রাখতে পারো। কমেন্ট সেকশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই বই দুটো অর্ডার করে দিবে। এছাড়া রকমারিতেও কিন্তু আমাদের বইগুলো অ্যাভেলেবেল। সো তোমাদের যেখান থেকে সুবিধা হয় তোমরা অর্ডার করে রেখে দিতে পারো। এবার আসো আমরা একটু দেখি 18 বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। তাহলে উত্তর হচ্ছে কি, বয়ঃসন্ধি কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, যেটা আমরা অলরেডি জেনেছি। এরপর বলছে 18 বছর বয়সের নেতিবাচক দিক হচ্ছে। তাহলে নেতিবাচক বলতে আমরা বুঝতে পারি যে খারাপ দিক, তাই না? তাহলে আমাদের এই বয়সের মধ্যে আমাদের খারাপ দিক কোনটা হইতে পারে? আমাদের খারাপ দিক হচ্ছে পদস্খলনের আশঙ্কাপূর্ণ, অর্থাৎ নিজের ট্র্যাক থেকে যে নিজের যে আসল যে জায়গা, যে রাস্তা, সেই রাস্তাতে না গিয়ে আমরা বিপদে চলে যেতে পারি। তো সেই একটা আশঙ্কা থাকে, যেটা আমরা বলেছি, এটাকে বলছে পদস্খলনের আশঙ্কা। এরপরের প্রশ্ন আমাদের বলছে এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়, এই পাঙ্গুক্তিটি দ্বারা কি বোঝা, মানে কত বছর বয়সের কথা বলা হয়েছে? তো এটা খুবই সহজ প্রশ্ন, 18 বছর বয়সের কথা বলা হয়েছে। এরপর বলছে এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস, এই পাঙ্গুক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে দীর্ঘশ্বাসটা কিসের? আমি তোমাদেরকে বলেছি এই দীর্ঘশ্বাসটা হচ্ছে ব্যর্থতার দীর্ঘশ্বাস। যখন আমরা ব্যর্থ হই, হতাশ হই, সেই হতাশা এবং ব্যর্থতার দীর্ঘশ্বাস এটা। তাহলে উত্তর হচ্ছে এখানে অপশন সি। এরপরের প্রশ্ন আমাদেরকে বলছে নিচের কোন চরণে 18 বছর বয়স কবিতার ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে? ইতিবাচক মানে কি, ভালো ভালো দিকের প্রকাশ ঘটেছে। এই বয়স যেন রক্তদানে পূর্ণ। এরপর বলছে তাজা তাজা প্রাণ অসহ্য যন্ত্রণা। এই যে দেখো, দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার, এই তিনটাই কিন্তু নেগেটিভ। হ্যাঁ, তাজা তাজা প্রাণ অসহ্য যন্ত্রণা এটা নেগেটিভ সাইড। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, দুর্যোগ হলে নিজের অবস্থাকে ঠিক মতো ধরে রাখতে পারে না, এটা নেগেটিভ সাইড। ক্ষতবিক্ষত হয় অজস্র প্রাণ, এটাও ভালো সাইড না। তার মানে আমাদের অপশন ক হচ্ছে আমাদের সঠিক, যে এ বয়স জানে রক্তদানে পূর্ণ, অর্থাৎ তারা রক্ত দিতে চায়, তারা জানে যে রক্ত দান করা ছাড়া কোনো জিনিস কি হবে না, অর্জন হবে না। তার মানে এটাকে আমরা ইতিবাচক সাইড হিসেবে ধরতে পারি। এরপরের প্রশ্ন বলছে 18 বছর বয়সে ধর্ম মহান মন্ত্র উজ্জীবিত হওয়া, এই মহান মন্ত্রের বাহন কোনটি? তাহলে এই মহান মন্ত্রের বাহন কোনটি বলো? স্বার্থ ত্যাগ, অর্থ ত্যাগ, বিলাসিতা, এই তিনটা তো মানে রিলেভেন্ট না, একেবারে ইরিলেভেন্ট। আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন খ। 18 বছর বয়স বাঁচে কিসের মধ্য দিয়ে বাঁচে বলো? এ বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে। আমরা পড়েছি এ বয়স বাঁচে কিসের মধ্য দিয়ে? দুর্যোগের মধ্য দিয়ে, দুর্যোগ আর ঝড়ের মধ্য দিয়ে এই বয়সটা বাঁচে। দেখতে পাচ্ছ এটা কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড 2024-এ দুইটা বোর্ডে এটা এসেছে। এরপরের প্রশ্নে আমাদেরকে বলছে যে 18 বছর বয়স বেদনায় থরথর করে কাঁপে কেন? কেন বেদনায় থরথর করে কাঁপে? এটার উত্তর হচ্ছে লক্ষ্য দীর্ঘশ্বাস, অর্থাৎ দীর্ঘশ্বাসে তারা কি করে, কাঁপে। তো বুঝতে পারতেছে দীর্ঘশ্বাসের সাথে কাঁপার কিন্তু একটা সম্পর্ক আছে, কিন্তু বাকিগুলোর সাথে ওই সম্পর্ক নাই। তাছাড়া এটা আমরা কবিতাতে হুবহু লাইনটা পড়েছি। এরপরের প্রশ্ন এসেছে আমাদের ঢাকা বোর্ড 2022-এ, যে তাজা তাজা প্রাণে অসহ্য কি? আমরা পড়েছি যে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। 18 বছর বয়সের তরুণেরা শপথের কোলাহলে কি সঁপে দেয়? আমরা লাইনটা তোমাদেরকে আরেকবার একটু বলছি, শপে আত্মাকে শপথের কোলাহলে। তার মানে উত্তরটা হচ্ছে কি, শপে আত্মাকে। এটার উত্তর হচ্ছে অপশন সি। এরপর বলেছে যে রক্তদানে পূর্ণ বলতে কি বোঝানো হয়েছে? তাহলে রক্তদানে পূর্ণ বলতে কি বোঝানো হয়েছে? যে বিপদ মোকাবেলার ঝুঁকি, অর্থাৎ যে বিপদ, যখন কোনো বিপদ আসে তখন তারা সেটাকে মোকাবেলা করার জন্য তারা সেই ঝুঁকি নেয়, এবং সেটাকেই বলছে যে সেটা হচ্ছে রক্তদানে পূর্ণ। সেই ঝুঁকি নিতে গেলে তাদেরকে হয়তো রক্ত দিতে হচ্ছে, কিন্তু সেটা একটা পুণ্য। আচ্ছা,
এরপর আমরা যদি দেখি যে 18 বছর বয়স কবিতায় স্পর্ধায় ন্যায় মাথা তুলবার ঝুঁকি চরণটিতে প্রকাশ পেয়েছে কি? তাহলে স্পর্ধায় অর্থাৎ তারা সাহস, যে দুঃসাহসিকতা, তারা সাহস করে মাথা তুলবার জন্য ঝুঁকি নেয়, তো সেটাকে আসলে কি বলা যায়? সেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে আত্মনির্ভরতা, অর্থাৎ নিজের উপর নিজে নির্ভর করা। সেই আত্মনির্ভরতার জন্যই তারা কি করে, তারা ঝুঁকি নিতে তারা প্রস্তুত। এরপর আমরা দেখি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান, যেটা অলরেডি আমরা সলভ করেছি বা ক্লাসের একেবারে শুরুতেই বলেছি। এরপরের প্রশ্নটিতে বলছে 18 বছর বয়স কবিতা কোন ছন্দে রচিত? উত্তর হচ্ছে এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তোমাদের পাঠ্য বইয়ে কয়েকটি কবিতা আছে যেগুলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত, যেমন বিদ্রোহী, এটি একটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপর হচ্ছে প্রতিদান, এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, প্রতিদান। এরপর হচ্ছে সোনার তরী, এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত, সোনার তরী। এবং 4 নম্বর হচ্ছে 18 বছর বয়স কবিতা, এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মাত্রাবৃত্ত। এবার আমরা বিশ্ববিদ্যালয়ে আসা কিছু প্রশ্নের সমাধান করব। আমাদের ইউনিভার্সিটিগুলোতে এই কবিতাটা থেকে প্রশ্ন আসে, আমরা সেই প্রশ্নগুলো সমাধান করব। আমাদের প্রথম প্রশ্ন বলছে 18 বছর বয়স বাঁচে কিসে? তাহলে কিসের মধ্য দিয়ে বাঁচে? তাহলে আমরা জানি যে এই বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে, দুর্যোগ আর ঝড়ের মধ্য দিয়ে এই বয়সটা বাঁচে। ওকে, এরপরের প্রশ্ন বলছে 18 বছর বয়স কবিতার মূল সুর কি? তাহলে 18 বছর বয়স কবিতার মূল সুর হচ্ছে অদম্য তারুণ্য শক্তি। এই নিয়েই আমাদের আসলে কবিতাটা লেখা, আমরা কবিতাটা পড়ে এতক্ষণ ধরে এটাই বুঝতে পেরেছি। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? দেখছো, এটা কিন্তু ইউনিভার্সিটিতে প্রশ্নটা আসছে, তাহলে উত্তর হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবার বলছে 18 বছর বয়স কবিতায় কি নেই? এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, দুইটা ইউনিটে এসেছে। তো 18 বছর বয়সে কি নেই? 18 বছর বয়সে আমরা জানি নেই ভয়, সবই আছে, নেই শুধু ভয়। তো আশা করি আমরা এই কবিতাটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। হোপফুলি তোমাদের কাছে আমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে, এবং তোমাদের আর কোন ক্লাসটি লাগবে তোমরা সেটা অবশ্যই আমাদেরকে জানাবা। এবং আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি যে তোমাদেরকে এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে দিই, জাস্ট বিকজ যে তোমরা সহজভাবে শিখতে পারো। অনেক স্টুডেন্ট আছে প্রত্যন্ত অঞ্চলে পড়াশোনা করে, ভালো শিক্ষক পায় না বা ভালো গাইডলাইন পায় না, সো তোমাদের জন্য আমাদের এই আয়োজন। অবশ্যই কমেন্ট করবা এবং লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, অথবা আমাদের ফেসবুক পেজ তানভীর স্যার ফেসবুক পেজের সাথে তোমরা যুক্ত থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।